আসসালামু আলাইকুম। আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা, তাই আজকে আমি তোমাদেরকে বাংলা বড় 20টি প্রশ্ন উত্তর সহ রিভিশন করিয়ে দিব। ইনশাল্লাহ এগুলো বারবার করে তোমরা পড়বা, প্র্যাকটিস করবা, রিভিশন দিবা, দেখবা হয়তো ভালো কিছু হবে পরীক্ষায়। 1 নম্বর, আমরা একে অপরের সহযোগিতা করি এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তা সম্পর্কে 4টি বাক্য লেখো। এর মধ্যে 2টা প্রশ্ন আছে, ঠিক আছে? 2টা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন এক জায়গায় করে একটা প্রশ্ন করা হয়েছে। বাংলা থেকে কিন্তু আমাদের 5 নম্বরের 3টা প্রশ্ন আসবে। ওকে, তাহলে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এই কথার দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষ মিলেমিশে বাস করে। প্রতিটি ধর্মের মানুষের রয়েছে আলাদা আলাদা উৎসব। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ এদেশে একত্রে বসবাস করে আসছে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের উৎসবে আনন্দের সাথে অংশগ্রহণ করে। উৎসব পালনে আমরা একে অপরকে সহযোগিতা করি। প্রশ্নোক্ত উক্তিটিতে এই কথাই বোঝানো হয়েছে যে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি। বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তা সম্পর্কে 4টি বাক্য লেখো। বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তা সম্পর্কে 4টি বাক্য হলো: ক, বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বিভিন্ন জাতিসত্তার মানুষ বাস করে। খ, এদের কেউ হলো চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা। গ, রাজশাহী ও জামালপুরে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ঘ, চাকমারা বিজু উৎসব পালন করে এবং রাখাইনদের উৎসবের নাম হইল সাংগ্রাই। ঠিক আছে, তাহলে 1 নম্বর হইল। 2 নম্বর, দেশকে কার সাথে তুলনা করা হয়েছে? দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, বাক্যটি ব্যাখ্যা করো। দেখো, বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে নিজেকে সৌভাগ্যবান মনে করার বিষয়টি এই বাক্যে প্রকাশ পেয়েছে। আমাদের দেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন বৈচিত্র্যময়। এখানকার মানুষ খুবই আন্তরিক ও বন্ধু ভাবাপন্ন। তাই আমার সৌভাগ্য ও জীবনের সার্থকতা যে আমি এদেশে জন্মেছি। দেশের উন্নয়নের জন্য তোমার যা করণীয় 4টি বাক্যে তা লিখো। দেশের উন্নয়নের জন্য আমার করণীয় হলো পরিবেশ দূষণমুক্ত রাখা, সম্পদের অপচয় না করা, দুর্নীতিমুক্ত থাকা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। 3 নম্বর, দেশ মানে কি? দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এসব। দেশ হলো মায়ের মতো। একই দেশ অথচ কত বৈচিত্র্য, বুঝিয়ে লেখো। আমাদের দেশে রয়েছে যেমন প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। এদেশের বেশিরভাগ মানুষ বাংলাভাষী হলেও পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। আমার বাসা রাজশাহীতে, আমার পাশের গ্রামে তোমার সাঁওতাল আছে। আমার এক বন্ধু ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছে, ও সাঁওতাল, এখন ব্যাংকে চাকরি করছে, পাশের গ্রামে আমাদের। এছাড়া এ দেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। প্রত্যেক ধর্মের মানুষেরই রয়েছে নিজস্ব রীতি ও উৎসব। এসব কারণে বলা হয়েছে একই দেশ অথচ কত বৈচিত্র্য। মানুষের ভাষায় বৈচিত্র্য, পেশাতে বৈচিত্র্য, ধর্মে বৈচিত্র্য। ঠিক আছে, দেশ একটাই কিন্তু অনেক বৈচিত্র্য। প্রকৃতি, মানুষ, ধর্ম। তারপর আরেকটা প্রশ্ন আছে, বাংলাদেশের মানুষ সবাই পরস্পরের বন্ধু কিভাবে? বুঝিয়ে দাও। প্রকৃতি, মানুষ, ধর্ম ও পেশার দিক দিয়ে বিচিত্র এক দেশ বাংলাদেশ, তবু সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। শুধু তাই নয়, কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ কাজ করে অফিস আদালতে। সবাই পরস্পরের বন্ধু, একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে। এছাড়া প্রত্যেক ধর্মের রয়েছে আলাদা রীতি ও উৎসব। এসব উৎসব পালন করতে সবাই সবাইকে সহযোগিতা করে। এই সাহায্য বা সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের মানুষ সবাই বন্ধু হয়ে উঠেছে। 4 নম্বর, দেশ হলো মায়ের মতো। দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র ইত্যাদি সবকিছু নিয়েই দেশ। তাই দেশ হলো মায়ের মতো। মা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন, তেমনি দেশও আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে। বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কি কি? বাংলাদেশের জনজীবনে নানা বৈচিত্র্য রয়েছে। এখানে বাঙালি ছাড়াও বাস করে জাতিসত্তার মানুষ। এটা মনে হয় একবার আমরা পড়লাম, কি কি বৈচিত্র্য, তাই না?
পেশাতে আছে, ভাষাতে আছে, ধর্মে আছে, সবকিছুতেই। 5 সুন্দরবন সম্পর্কে 5টা বাক্য লেখো। সুন্দরবনের ক্ষতির ফলে আমাদের কি ক্ষতি হচ্ছে এবং হতে পারে। বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে ওঠা বিশাল বন হলো সুন্দরবন। এ বনে রয়েছে প্রচুর গাছপালা, তেমনি রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু, যা আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরবনের প্রধান আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। সর্বোপরি সুন্দরবন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে আমাদের রক্ষা করে। এগুলো রিডিং করলেই হবে, আমরা ইনশাআল্লাহ লিখতে পারবো বানিয়ে। সুন্দরবনের ক্ষতির ফলে আমাদের কি ক্ষতি হচ্ছে এবং হতে পারে। বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে সুন্দরবন। একটা সময় সুন্দরবন অনেক বড় ছিল। আমরা সুন্দরবনের অনেক ক্ষতি করে ফেলেছি। এই ক্ষতি করার কারণে সুন্দরবনের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে। তাছাড়া সুন্দরবন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় ঢালের মতো কাজ করে এবং আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে সহায়তা করে। তাই সুন্দরবনের আরো ক্ষতি হলে আমরা বেশি বেশি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে পারি। তাছাড়া বিভিন্ন প্রাণী বিলুপ্ত হওয়ার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে। দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লেখো। দেখো, পশু পাখি ও জীবজন্তু যে কোনো দেশের জন্য অমূল্য সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নানা প্রকার প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা, খরা, ঝড় ইত্যাদি থেকে রক্ষার পেছনে এসব প্রাণীগুলোর অবদান রয়েছে। একটি দেশের পরিবেশ রক্ষায় কোনো প্রাণীর অবদান গুরুত্বপূর্ণ। এছাড়া পশু পাখি ও জীবজন্তু পরিবেশের সঙ্গে মিলেমিশে দেশের প্রাকৃতিক পরিবেশের অনেক উপকার করে। তারপর পশু পাখি জীবজন্তু না থাকলে কি বিপর্যয় ঘটবে, এটার উল্টা হবে। পশু পাখি জীবজন্তু যে কোনো দেশের স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য। যদি পৃথিবীতে পশু পাখি না থাকতো তাহলে প্রকৃতির উপর মারাত্মক প্রভাব পড়তো এবং পরিবেশের ভারসাম্যে ব্যাঘাত ঘটতো। ফলে দেখা দিত নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, যা মানুষের জীবন ধারণকে হুমকির মধ্যে ফেলতো। তাই এদের যত্ন ও সংরক্ষণে আমাদের সচেতন হতে হবে। বনে বনে কাদের রাজত্ব ছিল? বনে বনে পশুদের রাজত্ব ছিল। শিয়াল কিভাবে বনের পশু পাখিকে রক্ষা করলো? শিয়াল তার বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে হাতির অত্যাচার থেকে বনের পশু পাখিকে রক্ষা করলো। শিয়াল হাতিকে শায়েস্তা করার জন্য কৌশল অবলম্বন করলো। তার কৌশলে হাতি নদীতে নেমে তলিয়ে যেতে থাকলো। এভাবে শিয়াল তার বুদ্ধি দিয়ে বনের পশু পাখিকে রক্ষা করলো। তারপর বলছে অহংকার পতনের মূল। হাতি আর শিয়ালের গল্পের আলোকে ব্যাখ্যা করো। অহংকারীকে কেউ পছন্দ করে না, সবাই তার থেকে দূরে থাকে। সে বিপদে পড়লেও তাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। আলোচ্য গল্পে হাতি ছিল অহংকারী, তাকে বনের কেউ পছন্দ করতো না, তাই তার বিপদে কেউ এগিয়ে আসেনি। ঠিক আছে। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো দেশের মাটি। এখানে কোন বীরের কথা বলা হয়েছে? মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের সম্পর্কে নিজের ভাষায় লেখো। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো দেশের মাটি। এখানে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের কথা বলা হয়েছে। আব্দুর রফ নিজেই দায়িত্ব নিয়েছিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। তিনি মেশিনগান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন এবং সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে বললেন। মুক্তিযোদ্ধাদের আক্রমণে 7টি স্পিড বোট ডুবে গিয়ে 2টি লঞ্চ নিয়ে গুলি ছুটতে ছুটতে পিছু হটার সময় হঠাৎ একটা গোলা এসে পড়ে মুন্সি আব্দুর রফের উপর। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। ওকে, এটা এত বড় না লিখলেও হবে, শুধু বলেছে বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো দেশের মাটি। এখানে কোন বীরের কথা বলা হয়েছে? এখানে মুন্সি আব্দুর রফের কথা বলা হয়েছে। তারপরে মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের সম্পর্কে নিজের ভাষায় লিখো। মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধারা আত্মত্যাগের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধে তাদের অবদান অপরিসীম। দেশকে শত্রুমুক্ত করতে হলে তারা প্রাণপণ লড়েছেন, বা শত্রুমুক্ত করতে প্রাণপণ লড়েছেন। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রফ, মোহাম্মদ রুহুল আমিন তাদের মধ্যে অন্যতম। পাকিস্তানি সেনাদের প্রতিহত করতে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন, আর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন? এখানে হয়তো দুইটাও আসতে পারে অথবা যে কোনো একটাও প্রশ্ন আসতে পারে। ওকে, নূর মোহাম্মদ শেখ অসীম সাহস ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের বাঁচিয়েছিলেন। গোয়ালহাটি গ্রামের 3 দিক থেকে পাকিস্তানি সেনারা নূর মোহাম্মদ শেখ ও তার সাথী মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে।
তখন যুদ্ধরত অবস্থায় অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া শত্রুর গুলিতে আহত হন। এই সময় নূর মোহাম্মদ নান্নু মিয়াকে এক হাতে কাঁধে নিয়ে অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকেন। এক পর্যায়ে মর্টারের গোলার আঘাতে তার পা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গুলি চালাতে চালাতে নিজের জীবন উৎসর্গ করেন। তারপরে বলছে কি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন। বিশ্বাসঘাতক রাজাকারদের হাতে শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। 1971 সালের ডিসেম্বরের 10 তারিখ খুলনাকে শত্রুমুক্ত করার জন্য নৌজাহাজ বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা নিয়ে ছুটে যান মুক্তিযোদ্ধারা। রুহুল আমিন ছিলেন নৌজাহাজ বিএনএস পলাশে। তারা খুলনা শিপইয়ার্ডের কাছে এলে হঠাৎ জাহাজ দুটির ওপর বোমারু বিমান থেকে বোমা ফেলা হয়। আহত অবস্থায় নদী সাঁতরে পারে উঠে বোমার আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারলেও রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হয়। মৃৎশিল্প সম্পর্কে ব্যাখ্যা করো। মৃৎশিল্পে শখের মৃৎশিল্প গল্প অনুযায়ী বৈশাখী মেলার বর্ণনা দাও। ও এটা উল্টাপাল্টা হয়ে গেছে, আগে বৈশাখী মেলার বর্ণনা দেওয়া হয়ে গেছে, এটা আগে মৃৎশিল্পের ব্যাখ্যা। মাটির তৈরি শিল্পকর্মকে মাটির শিল্প বা মৃৎশিল্প বলে। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। মৃৎশিল্পের জন্য দরকার পরিষ্কার এঁটেল মাটি, একই সঙ্গে হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান থাকাও অপরিহার্য। যত্ন আর শ্রম দিয়ে মৃৎশিল্প তৈরি করতে হয়। এখন শখের মৃৎশিল্প অনুযায়ী গল্প অনুযায়ী বৈশাখী মেলার বর্ণনা। আজকে বৈশাখী মেলা হচ্ছে, তাই না? শখের মৃৎশিল্প গল্প অনুযায়ী বৈশাখী মেলাটি ছিল নিম্নরূপ। মেলার একটু কাছে পৌঁছাতেই শোনা যায় নাগরদোলার ক্যাচর ক্যাচর শব্দ। মেলার ভেতর দেখা যায় বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাই, খালুই সহ আরো অনেক কিছু। মেলায় বসেছে বাঙি, তরমুজ, মুড়ি, মুরকি, জিলাপি আর বাতাসার সারি সারি দোকান। আর একটু এগিয়ে গেলে দেখা যায় নানা রঙের নানা বর্ণের বিচিত্র সব মাটির হাড়ি। তাছাড়াও মেলায় মাটির ঘোড়া, হাতি, ষাঁড় এবং নানা আকারের মাটির পুতুল দেখা যায়। দেখা যায় শখের হাড়ি, মাটির তৈরি ইলিশ ও নানা প্রকার টেপা পুতুল। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল? কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়, কেন? 1971 সালের 25শে মার্চ কালো রাত্রি বলা হয়। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ব্যারাক ও আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই সঙ্গে হত্যা করতে থাকে এদেশের মেধাবী, আলোকিত, বরেণ্য ব্যক্তিদের। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা এদেশের মুক্তিকামী সংবাদপত্র অফিসগুলো পুড়িয়ে দেয়। তারা লেখক, সাংবাদিক শহীদ সাবের ও কবি সাংবাদিক মেহেরুন্নেসাকে হত্যা করে। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিকে পালন করার কারণ কি? 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা এদেশের মেধাবী, বরেণ্য ও আলোকিত মানুষদের হত্যা করার ষড়যন্ত্র করে। যখন তারা বুঝতে পারে যে তাদের পরাজয় নিশ্চিত, তখন তারা সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করে। সে কারণে পাকিস্তানি সেনারা 1971 সালের 14ই ডিসেম্বর অধ্যাপক মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, গিয়াসউদ্দিন আহমেদ, লেখক সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন সহ বহু বরেণ্য বাঙালিকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। এত নাম তো মনে থাকবে না, তোমরা এইভাবে লিখবে। সে কারণে পাকিস্তানি সেনারা 1971 সালের 14ই ডিসেম্বর বহু বরেণ্য বাঙালিকে ধরে নিয়ে হত্যা করে। নাম এত মনে থাকবে না, লিখবে বহু বরেণ্য বাঙালিকে ধরে নিয়ে হত্যা করে। এই হত্যার ফলে এদেশের অপূরণীয় ক্ষতি হয়। তাই তাদের স্মরণে প্রতি বছর ডিসেম্বর মাসের 14 তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। গুড। কাঞ্চনমালা এবং কাকনমালা চরিত্রের তুলনামূলক আলোচনা করো। কিভাবে রাজার প্রাণ রক্ষা পেল বর্ণনা করো। কাঞ্চনমালা আসল রানী আর কাকনমালা নকল রানী। কাঞ্চনমালা সহজ সরল দয়ালু, কিন্তু কাকনমালা হলো অহংকারী, অত্যাচারী। আসল রানী কাঞ্চনমালা অনেক গুণের অধিকারী। তিনি যেসব পিঠা বানান তার স্বাদ অপূর্ব। তার দেওয়া আলপনা সবাইকে মুগ্ধ করে, কিন্তু কাকনমালার বানানো পিঠা কেউ মুখেও দিতে পারে না। আর তার দেওয়া আলপনা দেখতে হয় খুবই বিশ্রী। মোট কথা, কাকনমালার মধ্যে কোনো গুণের প্রকাশই লক্ষ্য করা যায় না। তারপরে একজন অচেনা লোকের মন্ত্রের কারণে বলছে কিভাবে রাজার প্রাণ রক্ষা পেল। একজন অচেনা লোকের মন্ত্রের কারণে রাজার প্রাণ রক্ষা পেল।
অচেনা লোকটার বুদ্ধিতে সূচ রাজা ও রানী কাঞ্চনমালার কষ্ট দূর হয়। ঠিক আছে, এই সূচ কথাটা বাদ দিবে এখানে। ঠিক আছে, অচেনা লোকটার বুদ্ধিতে রাজা ও রানী কাঞ্চনমালার কষ্ট দূর হয়। অচেনা লোকটির মন্ত্র বলে রাজার শরীরের সবগুলো সূচ, ওখানে সূচ রাজা বলতে পারো কারণ রাজার গায়ে তো সূচ ছিল, সমস্যা নেই। অচেনা লোকটির মন্ত্র বলে রাজার শরীরে সবগুলো সূচ নকল রানীর চোখ মুখে সারা শরীরে গেঁথে যায়, নকল রানী মারা যায় আর রাজা সুস্থ হয়ে ওঠে। তিতুমির কিভাবে শহীদ হন ব্যাখ্যা করো। 21শে ফেব্রুয়ারি আমরা কাদের স্মরণ করি বুঝিয়ে লেখো। বাংলাদেশের ইতিহাসে একজন সাহসী বীর হলেন তিতুমির। অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি ছিলেন প্রতিবাদী। বাংলাদেশের কথাটা বাদ দাও কারণ তখন তো বাংলাদেশ জন্মই নেয়নি। ইতিহাসে একজন সাহসী বীর হলেন তিতুমির। অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি ছিলেন প্রতিবাদী। আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এদেশের কৃষককে বাঁচাতে গিয়ে যুদ্ধ করেছিলেন তিতুমির। ইংরেজদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। সেই কেল্লায় তিনি তার কৃষক সৈন্যদের সাথে নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হন। 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি বাঙালি ইতিহাসের এক স্মরণীয় দিন। এদিন আমরা ভাষা শহীদদের স্মরণ করি। 1952 সালে এদেশের মানুষ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলন করে শহীদ হন। তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, জব্বার অন্যতম। তাদের স্মরণ করে আমাদের শহীদ মিনার তৈরি করা হয়েছে। 21শে ফেব্রুয়ারি তারা শহীদ হয়েছিল বলে প্রতি বছর এদিন আমরা তাদের স্মরণ করি। 1969 সালের গণঅভ্যুত্থান সম্পর্কে যা জানি তা লিখি। 2024 সালের গণঅভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কেন? বৈষম্যহীন বাংলাদেশের জন্য কারা রক্ত দিয়েছে সংক্ষেপে ব্যাখ্যা করো। দেখো, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান। তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানের একজন ছাত্র নেতা ছিলেন আসাদ। পুলিশ তাকে গুলি করে হত্যা করে। আসাদ গেট আছে দেখো ঢাকাতে। এই গণ অভ্যুত্থানে মতিউর রহমান নামের একজন শিক্ষার্থী ও আনোয়ারা বেগম নামের একজন মাও নিহত হন। আরো নিহত হন সার্জেন্ট জহুরুল হক, অধ্যাপক শামসুজ্জোহা রাজশাহী ইউনিভার্সিটির সহ অনেকে। 1969 গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তারা সবাই শহীদ। তারপরে অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে দেশের শিক্ষার্থীরা 2024 সালে রাস্তায় নামে। সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায়। এক পর্যায়ে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে। তারা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটা দেশের জন্যই তারা শহীদ হয়েছেন। 15 নম্বর, শিক্ষকের মর্যাদা কেন সবার উপরে? শিক্ষাগুরুর মর্যাদা কবিতার আলোকে ব্যাখ্যা করো। প্রাণের চেয়েও মান বড়, শিক্ষক এই কথা বললেন কেন? শিক্ষাগুরুর মর্যাদা কবিতার আলোকে বোঝা যায়। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতির কাণ্ডারী, যিনি আদর্শ ও জ্ঞান দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। সমাজ ও দেশের উন্নয়নে শিক্ষকের অবদান অপরিসীম, তাই শিক্ষকের মর্যাদা সবার উপরে। শিক্ষক নিজের পা ধুয়ে পরিষ্কার করছিলেন এবং বাচ্চা পুত্র তার পায়ে পানি ঢালছিল। বাচ্চা এটা দেখে ফেললো। শিক্ষক ভাবলেন তিনি সত্যি কথা বলবেন, সৎ ও ন্যায্য থাকাই গুরুত্বপূর্ণ। মানে বাচ্চা দেখে ফেললো, তারপর কি এখানে একটু লিখতে হবে। এবং শিক্ষককে ডেকে পাঠালেন। শিক্ষক ভয় পেলেন, কিন্তু শিক্ষক ভাবলেন তিনি সত্যি কথা বলবেন, সৎ ও ন্যায্য থাকাই গুরুত্বপূর্ণ। প্রাণ হারালেও সম্মান হারাবেন না, হারানো চাইবেন না, কারণ জীবন সম্মান বজায় না থাকলে জীবন মূল্যহীন। মানে প্রাণের চেয়েও মান বড়। কিন্তু এই যে এখানে একটু কথা অ্যাড করো, বাচ্চা এটা দেখে ফেলেন এবং শিক্ষককে ডেকে পাঠালেন। শিক্ষক একটু ভয় পাইল, কিন্তু তিনি ভাবলেন তিনি সত্যি কথা বলবেন। 16 নম্বর, জগদীশ চন্দ্র বসুর দেশাত্মবোধের পরিচয় দাও। জগদীশ চন্দ্র বসুর দেশাত্মবোধ ছিল প্রবল। বিজ্ঞানে তার করা পরীক্ষাগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বিজ্ঞানী অলিভার লজ ও লর্ড ক্যালভিন তাকে বিলেতে অধ্যাপনা করার জন্য আমন্ত্রণ জানান। কিন্তু তার মধ্যে ছিল প্রবল দেশপ্রেম, তাই তিনি দেশের কল্যাণের জন্য পুনরায় নিজ দেশে ফিরে আসেন। জগদীশচন্দ্র বসুর সফলতা বিজ্ঞানী গ্যালিলিও ও নিউটনের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ তিনি উদ্ভিদের জীবন ও অতি ক্ষুদ্র তরঙ্গ নিয়ে গবেষণা করেছেন।
বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার করেছেন এবং তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতার মাধ্যমে বিজ্ঞান শিক্ষা ও চর্চায় অনন্য অবদান রেখেছেন। 17 নম্বর প্রশ্ন, ভাষণ শেষ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের অবস্থা কেমন হলো? কোন চারটি কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন? ভাষণ শেষ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন আনন্দে পূর্ণ হয়ে উঠল। পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে। তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ, হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবেন না। সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা সাক্ষী আমি কর্তব্য পালন করেছি, বিদায়। কোন চারটি কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন সেগুলো হলো: 1, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না। 2, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না। 3, পরের সম্পদ অপহরণ বা আত্মসাৎ করো না। 4, কারো ওপর অত্যাচার করো না। আর তোমাদের জন্য একটা নোটিশ, ক্লাস 6-এর কামব্যাক কোর্স আমাদের 26 তারিখ থেকে শুরু হবে। আমরা পড়াবো গণিত এবং বিজ্ঞান। তোমাদের সম্পূর্ণ অর্ধবার্ষিকের কোর্সটা কমপ্লিট করে দিব, গণিত এবং বিজ্ঞান যার যা সিলেবাসে আছে। আমাদের এটার কোর্স ফি মাত্র 500 টাকা। অর্ধবার্ষিক পর্যন্ত 500 টাকা দিলেই হবে, আর কিছু দিতে হবে না। কোনো মাসিক বেতন নাই, কোনো কিছু নাই। আমরা গণিত বিজ্ঞানের বই এবং বইয়ের বাইরে অতিরিক্ত পরীক্ষার জন্য যা যা পড়তে হবে সবই পড়াবো। ওকে। 18 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে কৃতদাসী সম্পর্কে কি বলেছেন? ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উপদেশ দিয়েছেন? বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি কি আদেশ দিয়ে গেছেন বর্ণনা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে বলেছেন, তোমাদের কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তাই খেতে দেবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরকেও তাই পরতে দিবে। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশ মর্যাদার কথা বলবে না। ধর্ম সম্পর্কে বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। প্রত্যেকে নিজের ধর্ম পালন করবে, যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন ধর্ম নিয়ে অতিরিক্ত উদ্ভট আচরণ না করতে, আল্লাহ ছাড়া কারো উপাসনা না করতে, হত্যা, প্রতারণা ও অত্যাচার থেকে বিরত থাকতে, অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল না করতে এবং কৃতদাসদের প্রতি নিষ্ঠুর আচরণ না করতে। একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী না করারও নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, অন্যকে দায়ী না করার হবে, এখানে একটা না হবে। কিভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো? লোভী কাঠুরিয়া কিভাবে শাস্তি পেল বর্ণনা করো। কাঠ কাটার সময় কাঠুরিয়ার কুড়াল পানিতে পড়ে যায়। গরিব কাঠুরিয়া কুড়াল হারিয়ে কাঁদতে থাকে। তার কান্না দেখে জলপরীর মায়া হয়। সততার জন্য কাঠুরিয়া জলপরীর কাছ থেকে উপহার হিসেবে 2টি সোনা ও রূপার কুড়াল পায়। সে এগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। এভাবে তার অবস্থার পরিবর্তন হয়। শুধু যদি এই প্রশ্ন আসে যে কিভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হয়, তাইলে একটু বড় করে লেখার চেষ্টা করবে। আর যদি এটার সাথে আরও একটা কিছু দিয়ে থাকে, মানে 2টা প্রশ্ন এক জায়গায় করা থাকে, তাহলে যেভাবে আছে ঠিক আছে। লোভী কাঠুরিয়া কিভাবে শাস্তি পেল বর্ণনা করো। লোভী কাঠুরিয়া সোনার কুড়ালের লোভে ইচ্ছে করে তার কুড়ালটি পানিতে ফেলে দেয়। তারপর নদীর পাড়ে বসে অভিনয় করে কাঁদতে থাকে। তখন জলপরী আসে। জলপরী সোনার কুড়াল দেখালে সে বলে যে এটাই তার কুড়াল। তখনই জলপরী সোনার কুড়াল নিয়ে ডুব দিল আর উঠল না। এভাবে লোভী কাঠুরিয়া শাস্তি পেল, মানে ওর লোহার কুড়ালটাও হারিয়ে ফেললো। 20 নম্বর, বনে আগুন লেগে কি ক্ষতি হলো? আগুন নেভাতে কারা ছুটে এলো? বনে আগুন লেগে অনেক পশু পাখি পুড়ে মরেছে, অনেক জ্যান্ত গাছপালা পুড়ে গিয়েছে। টিয়া, ফিঙ্গে, দাঁড় কাক, বানর, ভালুক সবাই মিলে ছোটাছুটি চেঁচামেচি করে বন তোড়পাড় করে ফেলে। এই চেঁচামেচি শুনে মানুষই আগুন নেভাতে ছুটে এসেছে। যারা ভালো মানুষ তারা বন পশু পাখির ক্ষতি চায় না, তাই আগুন নেভাতে এসেছে। কুমড়ো পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা 5টি বাক্যে লিখি। 1, উপকারীর উপকার স্বীকার করা উচিত, কেননা আমরা একে অপরের সাহায্যে বড় হই, বেঁচে থাকি। 2, কিছু মানুষ বনের গাছপালা কাটছে, জীবজন্তুর ক্ষতি করছে, যা অনুচিত। 3, মানুষ মানুষকে মারার জন্য অস্ত্র বানাচ্ছে, বোমা মারছে, যা নিষ্ঠুরতা, অন্যায়, অনুচিত। 4, সূর্য এই পৃথিবী অন্যান্য গ্রহ ও উপগ্রহের জন্য প্রয়োজনীয়। 5, কিছু স্বার্থপর মানুষ
বন বা প্রকৃতির ক্ষতি করলেও সেই ক্ষতি আবার অন্য মানুষই পূরণ করতে চেষ্টা করে। কুমড়ো পাখির কথা গল্প অনুসারে রোদ ও সূর্যের উপকারিতা সম্পর্কে লিখো। কুমড়ো পাখির কথা গল্প অনুসারে রোদ ও সূর্যের উপকারিতা নিম্নরূপ: গাছপালার পাতায় রোদ পড়ে এবং শিকড় মাটি থেকে পানি বা রস সংগ্রহ করে পাতা গাছের খাবার তৈরি করে। রোদ ছাড়া গাছের খাবার তৈরি হয় না। শুধু তাই নয়, রোদ ছাড়া তার দুনিয়া অচল, আর রোদ আসে সূর্য থেকে। সূর্য না থাকলে এই পৃথিবী নামের গ্রহটা থাকতো না, এমনকি উপগ্রহগুলো সূর্যের আলোয় আলোকিত হয় এবং বেঁচে আছে। তাহলে এই 20টা প্রশ্নের উত্তর, এটা আমাদের কিন্তু পিডিএফ দেওয়া আছে তোমাদের সম্পূর্ণ সাজেশনে সব বিষয়ের, সেখানেও তোমরা খুঁজলে এই প্রশ্নের উত্তরগুলো পাবা, অথবা আমরা আজকে পড়িয়ে দিলাম, এগুলো থেকে তোমরা পড়বা এবং শুনবা। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।